কথাটা বলতে বলতে মিহির সাইফাকে ওদের রুমে নিয়ে আসলো। ভিতরে ঢুকে সাইফাকে বেডের উপর শুইয়ে দিয়ে ও গিয়ে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করতে দেখে ভয়ে সাইফার কলিজার পানি শুকিয়ে গেল। ওর মনে হচ্ছে মিহির ওকে মারার জন্য দরজা বন্ধ করেছে। মিহির সাইফার দিকে এগিয়ে আসতেই ও ভয়ে একদম নিজেকে গুটিয়ে নিল। সাইফাকে এভাবে ভয় পেতে দেখে মিহির মৃদু হাসল। তারপর মিহির সাইফার দিকে একটু ঝুঁকে ওর কপালে নিজের হাতের উল্টোপিঠ ছুঁয়ে বলল, টেম্পারেচার তো ঠিকঠাকই আছে, ফিভার তো নেই, তাহলে তোকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? সাইফা মিহিরের হাতটা কপাল থেকে সরিয়ে গম্ভীর স্বরে বলল, কি আবার হবে? কিছুই হয়নি আমার। মিহির ভ্রু কুঁচকে বলল, কিছুই যখন হয়নি তখন চোখ মুখ এমন শুকনো শুকনো কেন লাগছে? কিছু তো একটা অবশ্যই হয়েছে। সাইফা খানিক কর্কশ গলায় বলল, বললাম তো কিছুই হয়নি। মিহির বলল, কিছুই যখন হয়নি তাহলে রুম আটকে বসে আছিস কেন? কাজ করার ভয়? সবাই কাজ করে মরবে আর তুই অসুস্থতার অজুহাত দেখিয়ে রুমের মধ্যে বসে থাকবি, তাই তো? মিহিরের কথাটা শেষ হতেই সাইফা মিহিরের দিকে শক্ত চোখে তাকাল। ওর চোখে মুখে কাঠিন্য ভাব। আজকে ওর নিজের উপর ভীষণ দয়া হচ্ছে। মনে হচ্ছে এই পৃথিবীতে ওর মতো দুর্ভাগ্য আর কারণ নেই। নাহলে যাকে ভালোবাসে তার মুখ থেকেই আজকে এরকম কথা শুনতে হতো না। ভালোবাসার মানুষেরা নাকি কিছু বলার আগেই সবটা বুঝে যায়। আর ওর ভালোবাসার মানুষটা কিনা ওকে এত কষ্ট পেতে দেখেও এই কথা বলছে। একতরফা ভালোবাসার পরিণতি হয়তো এরকমই হয়। সাইফা শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন। আমি কাজ করব না বলেই সারাদিন রুম আটকে বসে অসুস্থতার নাটক করেছি। আমি একদম ঠিক আছি। এবার আপনি আমার রুম থেকে যেতে পারেন। যাব তো অবশ্যই, কিন্তু সাথে করে তোকে নিয়ে তবে যাব। সবাই নিচে বসে কাজ করে মরবে আর তুমি এখানে বসে আরাম করবে? সেটা তো কিছুতেই হবে না। তুই এক্ষুনি আমার সাথে নিচে গিয়ে সবাইকে কাজে হেল্প করবি। কথাটা বলেই মিহির সাইফার হাত ধরে টান দিয়ে এক ঝটকায় দাঁড় করিয়ে ফেলল। তারপর ওকে টেনে দরজার দিকে নিয়ে যেতে লাগল। কিন্তু দুপা যেতেই সাইফা আবার মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই দ্রুত মিহিরের হাত শক্ত করে ঝাপটে ধরল। এইবার মিহির ভীষণ রেগে গেল। ও সাইফাকে ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দিল। তারপর সাইফার দুই হাত বেডের সাথে চেপে ধরে রাগী কণ্ঠে বলল, এত জিদ কিসের তোর? আমি কখন থেকে তোকে একই প্রশ্ন করে যাচ্ছি আর তুই আমাকে তোর ওই সো কোল্ড ইগো দেখাচ্ছিস? সাইফা ভীতু দৃষ্টিতে মিহিরের দিকে তাকিয়ে বলল, কি করছো ভাইয়া? প্লিজ ছাড়ো আমাকে। মিহির বিদ্রূপের স্বরে বলল, আরে হো বাহ, একটু আগেই তো আপনি করে বলছিলি, এখন আপনি থেকে সোজা তুমি? ভালোই তো রং পাল্টাতে শিখে গেছিস দেখছি। সাইফা মাথাটা নিচু করে ছটফট করতে লাগল মিহিরের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। সাইফাকে ছটফট করতে দেখে মিহির ওর হাতটা আরও জোরে চেপে ধরে বলল, ছটফট করে লাভ নেই সাইফা। যতক্ষণ পর্যন্ত না আমি আমার প্রশ্নের অ্যান্সার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তোকে ছাড়ব না। তাই নিজের ভালো চাস তো আমাকে বল তোর কি হয়েছে, না হলে কিন্তু আমি তোকে হার্ট করতে বাধ্য হব। সাইফা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার কি হয়েছে সেটা আমি তোমাকে বলতে পারবো না। সাইফার কথা শুনে মিহিরের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। ও দাঁতে দাঁত চেপে বলল, লাস্ট বারের মতো বলছি সাইফা, সত্যিটা বল, না হলে কিন্তু উল্টাপাল্টা কিছু করতে আমার বেশি সময় লাগবে না। এমনিতেই এখন এই রুমে শুধুমাই আমরা দুজন আছি, আর আমার রাগ উঠলে মাথার ঠিক থাকে না। তাই আমাকে বেশি রাগাস না, তাহলে যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। উল্টাপাল্টা কিছু হয়ে গেলে পরে আবার আমাকে দোষ দিতে পারবি না। মিহিরের কথা শুনে সাইফার বুকের মধ্যে ধক করে উঠল। ও শুকনো একটা ঢোক গিলে বলল, কি হয়েছে সেটা বলতে পারলে তো এতক্ষণে বলেই দিতাম। সাইফার কথা শুনে মিহির ওর দুই হাত নিজের এক হাতের মুঠোয় বন্দী করে অন্য হাত দিয়ে সাইফার গাল চেপে ধরে বলল, তুই সত্যিটা বলবি নাকি আমি সত্যি সত্যি উল্টাপাল্টা কিছু একটা ঘটিয়ে ফেলব? সাইফা বুঝল এখন সত্যিটা না বললে কিছুতেই মিহিরের হাত থেকে ওর নিস্তার নেই। মিহির যা রাগী আর জেদি তাতে নিজের ইগো বজায় রাখতে যা খুশি তাই করতে পারে। তাই ও চোখ খিচে বন্ধ করে কাপা কাপা কণ্ঠে বলল, ল লেডিস প প্রভলেম, তলপেটে পেইন হচ্ছে ভীষণ। কথাটা বলেই সাইফা পিটপিট করে চোখ খুলে মিহিরের দিকে তাকাল। দেখল মিহির এক ভ্রু উঁচু করে ওর দিকে তাকিয়ে আছে। ও মিহিরের এভাবে তাকানোর কোনো কারণ খুঁজে পেল না। মিহির কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে ওর উপর থেকে সরে উঠে দাঁড়াল। মিহির সরে যেতেই সাইফা যেন হাফ ছেড়ে বাঁচল। ও নিজেও শোয়া থেকে উঠে বসল।
মিহির শান্ত স্বরে বলল, এই সামান্য ব্যাপারটা নিয়ে এত ড্রামা করার তো কোনো দরকার ছিল না। আগে বলে দিলেই পারতি। মিহিরের কথা শুনে সাইফা বেশ অবাক হল। মিহির ছেলে হয়েও ব্যাপারটা এতটা স্বাভাবিকভাবে নিল। সাইফাকে আরেক ধাপ অবাক করে দিয়ে মিহির বলল, পেইন কিলার নিয়েছিস? সাইফা একটু ইতস্তত করে বলল, না, অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি, তাই ঘুমের ঔষধ খেয়েছি। সাইফার কথা শেষ হতেই মিহির চেঁচিয়ে বলল, হোয়াট? স্লিপিং পিলস খেয়েছিস? সিরিয়াসলি? পেইন কমানোর জন্য পেইন কিলার না খেয়ে স্লিপিং পিলস খায় কোন গর্দপে? বাসায় এত লোক আছে, মেডিসিন খুঁজে না পেলে তাদের কাউকে বলতে পারতি, তারা ফার্মেসি থেকে এনে দিত। কোন আক্কেলে স্লিপিং পিলস খেতে গেলি আমাকে একটু বুঝা। সবাই অনেক ব্যস্ত ছিল তাই আর কাউকে বিরক্ত করিনি। আমি নিজের প্রবলেম নিজেই সলভ করতে পারি। আই ডোন্ট নিড অ্যানিয়নো। সাইফার কথা শুনে মিহির বিদ্রূপের স্বরে বলল, হ্যাঁ, কতটা সলভ করতে পারেন সেটা তো দেখতেই পেলাম। পিরিয়ড টাইমে পেইন কমানোর জন্য ঘুমের ঔষধ খেয়ে বারবার উল্টে পাল্টে চিৎপটাত হয়ে পড়ে যাচ্ছেন। ঠিকঠাক মতো সোজা হয়ে দাঁড়াতে অবধি পারছেন না। সে যে কিভাবে নিজের প্রবলেম সলভ করতে পারে ভালোই বুঝতে পারছি। মিহিরের কথার প্রতিউরে সাইফা কিছুই বলল না। চুপচাপ মাথা নিচু করে বসে রইল। মিহির মুখ থেকে বিরক্তকর একটা শব্দ উচ্চারণ করে পকেট থেকে ফোনটা বের করে ব্যালকনিতে চলে গেল। তারপর কিছুক্ষণ পর রুমে এসে ফার্স্ট এইড বক্স খুলে মেডিসিনগুলো উল্টোই পাল্টে কিছু একটা খুঁজতে লাগল। কিছুক্ষণ খোঁজার পর পেয়েও গেল। তারপর ঔষধটাটি টেবিলে উপরে রেখে বলল, সকালে তো ব্রেকফাস্ট টেবিলে দেখলাম না। তার মানে সকাল থেকে নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। মেঘের কাছে কল করে খাবারটা উপরে পাঠিয়ে দিতে বলেছি। খাবারটা নিয়ে এলে সেগুলো খেয়ে এখান থেকে একটা মেডিসিন খেয়ে নিস। একজন গাইনাকোলজিস্টের সাথে কথা বলেছি, উনি বলেছে এগুলো খেলেই ঠিক হয়ে যাবে। আমি এখন যাচ্ছি, আমার ভীষণ ঘুম পেয়েছে। কথাটা বলেই মিহির ব্যস্ত পায়ে রুমের দরজা খুলে বেরিয়ে যেতে নিল। ঠিক তখনই পিছন থেকে সাইফা নির্লিপ্ততা ভঙ্গিতে বলে উঠল, থ্যাংক ইউ সো মাচ, আপনার মূল্যবান সময় আমার মতো একটা ছ্যাঁচড়া মেয়ের পিছনে দেওয়ার জন্য। আমার উপরে আপনি এত দয়া না দেখালেও পারতেন। সাইফার কথাটা কানে আসতেই মিহির দাঁড়িয়ে গেল। সাইফার কথাটা যেন মিহিরের ভীষণ গায়ে লাগল। ও পিছনে ঘুরে সাইফার দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। আজকে হিয়ান আর আলিশার মেহেন্দি অনুষ্ঠান। সবাই মিলে ডিসিশন নিয়েছে দুই পরিবার একসাথে মিলে অনুষ্ঠানটা এক জায়গায় বসে করবে। সন্ধ্যায় আলিশারা সবাই হিয়ানদের বাড়িতে আসবে। তারপর এখানে বসে মেহেন্দি হওয়ার পর ডিনার করে সবাই আবার রাতেই চলে যাবে। দুই পরিবারের লোকেরাই ছেলে মেয়েদের বিয়ে নিয়ে বেশ উৎফুল্ল আছে। শুধু একজনের মুখেই কোনো হাসি নেই। সে হল আহান। আহান ঘোমরা মুখ করে ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। রাগে ওর শরীর জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে এই বিয়ে এত সাজসজ্জা সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে। তার কারণ হচ্ছে মেঘ। মেঘ আজকে সকালেই বায়না ধরেছে ও সারিকা, সাইফা কনে পক্ষের হয়ে বিয়েটা অ্যাটেন্ড করবে। তাই ওরা বিয়ের কয়দিন আলিশাদের বাড়িতে গিয়ে থাকবে। কথাটা শোনা মাত্রই আহান ডিরেক্ট ওদের মানা করে দিয়েছে। কিন্তু ওরা তো থামবার পাত্রী না। তিনজন মিলে এক প্রকার ন্যাকা কান্না করে বাসার সবাইকে রাজি করিয়েছে। সবাই মিলে আহানকে বুঝিয়েছে কিন্তু তাতেও যখন কোনো কাজ হলো না, তখন ওরা অভিকে ফোন করে ভা করে কেঁদে দিয়েছে আর বলেছে আহান ওদের অভিদের বাসায় যেতে দিচ্ছে না। সেটা শুনে অভি আহানের কাছে ফোন করে বলে, আহান, তুই কি আমাকে এতটাই পর ভাবিস? তোর কি মনে হয় মেঘ আমাদের বাড়িতে আসলে আমি ওর খেয়াল রাখতে পারবো না? এই তোর আমার উপর বিশ্বাস? আরে আমি আলিশাকে যতটা ভালোবাসি মেঘ, সারিকা, সাইফাকেও ততটাই ভালোবাসি। এই বাড়িতে ওদের কোনো অসুবিধা হবে না। তুই যদি আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করিস আর আমাকে একটুও বিশ্বাস করিস তাহলে ওদের এখানে আসতে দে। কথা দিচ্ছি ওদের কারো গায়ে আমি এক চুল পরিমাণও আছড়ও লাগতে দেব না। অভির কথাটা শোনার পর আহানের আর মানা করার সাহস হয়নি। এরপরেও যদিও মেঘদের যেতে না দিত তাহলে অভি ভীষণ কষ্ট পেত। আর আহান কিছুতেই অভিকে কষ্ট দিতে চায় না। অভি ওর ফ্রেন্ড হলেও ও অভিকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। অভির কোনো আবদার কখনো ও ফেলতে পারে না। আহানের এই মুহূর্তে রাগটা লাগছে মেঘের উপর। কারণ যত নষ্টের গোড়া হচ্ছে এই মেঘ। এই সব কিছু ওরই প্ল্যান ছিল। নিজে তো গেছেই, সাথে সারিকা সাইফাকেও নিয়ে গেছে। তার উপর এখন দিশাও ওই বাড়িতেই আছে। এই চার বজ্জাত একসাথে মিলে কি যে খিচুড়ি পাকাবে সেটা ভেবেই আহানের টেনশনে মাথা ফেটে যাচ্ছে।
আহান হাতের 2 আঙুল কপালে ঠেকিয়ে স্লাইড করতে করতে বিড়বিড় করে বলল, সুইটহার্ট, খুব শখ না তোমার কনেপক্ষ হওয়ার? আজকে তোমার এমন অবস্থা করব, কনেপক্ষ হওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন আর বিয়েতেই যেতে চাইবে না। একবার এখানে আসো জান, তারপর তোমাকে দেখাবো কত ধানে কত চাল। কথাটা বলেই আহান একটা বাঁকা হাসি দিল। মেঘ অভির রুমের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে অভি নিজের বেডের উপরে বসে আছে। আসলে বিয়ে বাড়িতে অনেক গেস্ট থাকায় সব রুমই অলমোস্ট লোকজনে ভর্তি, কিন্তু অভির রুম একদম খালি। ও ওর রুমে কাউকেই এলাও করে না। লোকজনের ঝামেলা ওর একদম পছন্দ নয়, তাই অন্যান্য গেস্টরা ওর রুমের চারপাশেও কেউ আসে না। অভি কিছুতেই চায় না এই বাড়িতে মেঘদের থাকতে কোনো সমস্যা হোক, এজন্য ও নিজের রুম মেঘদের জন্য ছেড়ে দিয়ে কাজিনদের সাথে গেস্ট রুমে চলে গেছে। অভিকে দেখে মেঘ মিষ্টি হেসে অভির দিকে এগিয়ে এসে বলল, ভাইয়া, আপনার কিছু লাগবে? অভিও বসা থেকে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, না, আমার কিছু লাগবে না। আর সরি, পারমিশন না নিয়েই চলে আসলাম। আসলে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখতে এসেছি। আরেহ না ভাইয়া, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, বরং আমরাই এসে আপনাকে অসুবিধায় ফেলে দিলাম। আমাদের জন্য আপনাকে আপনার রুম থেকে চলে যেতে হলো। আর পারমিশন নিয়ে কেন আসবেন? বোনদের রুমে ঢুকলে ভাইকে পারমিশন নিয়ে ঢুকতে হয় নাকি? মেঘের কথা শুনে অভি মেঘের গাল টেনে দিয়ে বলল, সেই ছোট্ট মেঘ দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে, কি সুন্দর বড়দের মতো সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। যাই হোক, ওদের সাথে থাকতে আমার কোনো অসুবিধা হবে না। তোমার যদি কিছুর দরকার হয় রুমের বাইরে বের হবে না, আমাকে কল করবে, আমি সব ব্যবস্থা করে দিব। অভির কথা শুনে মেঘ ঘোমরা মুখে বলল, ভাইয়া, আপনিও আহান ভাইয়ার মতো কথা বলছেন? যদি সারাক্ষণ রুমেই থাকতে হয় তাহলে আমাদের এখানে এসে কি লাভ হলো? জানেন, এতদিন আহান ভাইয়া আমাদের রুম থেকেই বের হতে দেয়নি, সব সময় চোখে চোখে রেখেছে। যদি দেখেছে দাদু বাড়ির কারো সাথে কথা বলেছি তাহলে ইচ্ছা মতো বকা দিয়েছে। এতদিন মনে হয়েছে কোনো বিয়েতে না, জেলখানায় বসে আছি। তাই তো এই বাড়িতে চলে আসলাম যাতে একটু আনন্দ করতে পারি। কিন্তু আপনিও ওনার মতো শুরু করে দিলেন। কথাটা বলেই মেঘ ঠোঁট ফুলিয়ে বেডের উপরে বসে পড়ল। মেঘের অবস্থা দেখে অভি হেসে দিয়ে বলল, আচ্ছা, তোমার যা খুশি করো, তবে ছেলেদের সাথে কথা বলবে না। আমার কাজিনরা কোনো কিছু জিজ্ঞেস করলে অথবা কোনো রকম ফাজলামি করলে টোটালি ইগনোর করবে। যদিও আমি ওদের বারণ করে দিয়েছি, কিন্তু কয়েকটা আছে অতিরিক্ত ফাজিল। যদি তোমাকে উল্টাপাল্টা কিছু বলে বসে তাহলে ওদের বাঁচানোর সাধ্য আমারও নেই। আমার বিশ্বাস আহান তোমাকে একদম একা ছাড়েনি, নিশ্চয়ই কাউকে পাঠিয়েছে তোমার উপর নজর রাখার জন্য। তাই যাই করো, প্লিজ বি কেয়ারফুল। যদি শুনেছে তুমি কোনো ছেলেদের সাথে কথা বলেছ তাহলে তোমাকে তো ধোলাই দিবেই, সাথে আমাকেও দিবে। আমি কিন্তু এখনও সিঙ্গেল মেঘ, বউ বাচ্চার মুখ না দেখে এত তাড়াতাড়ি নিজের প্রাণটা হারাতে চাই না। অভির কথা শুনে মেঘ ফিক করে হেসে দিল। অভি গিয়ে ওর কাবার্ড খুলে একটা প্যাকেট বের করে মেঘের হাতে দিয়ে বলল, মেঘ, এইটা দিশাকে দিয়ে দিও, আর বলবে আজকে যেন এইটাই পরে। ও তো এখন আলিশার রুমে, আর ওখানে এখন অনেকে আছে। আমি গিয়ে এটা দিশাকে দিলে সবাই হাজারটা প্রশ্ন করবে, তার থেকে তুমি নিয়ে গিয়ে চুপি চুপি দিয়ে দিও ওকে। মেঘ ভ্রু কুচকে কিছুক্ষণ প্যাকেটার দিকে তাকিয়ে থেকে বলল, এটা তো সেই দোকানের প্যাকেট যেখান থেকে আহান ভাইয়া আমার জন্য আর নিজের জন্য কেনাকাটা করেছে। তার মানে আপনিও সেদিন ওনার সাথে কেনাকাটা করার জন্যই গিয়েছিলেন? মেঘের প্রশ্ন শুনে অভি উপর নিচ করে হ্যাঁ সূচক মাথা নাড়াল। মেঘ একটু সন্দিহান কণ্ঠে বলল, দিশার জন্য আপনি কেন শপিং করেছেন? ওর নিজেই সেদিন বিয়ে উপলক্ষে শপিং করেছিল, তাহলে এখন এসবের আবার কি দরকার? অভি মেঘের নাক টেনে দিয়ে বলল, তোমাকে এত কিছু জানতে হবে না, যেটা বলেছি চুপচাপ ভালো মেয়ের মতো সেটা গিয়ে করে এসো। সময় আসলে আস্তে আস্তে সব জানতে পারবে। কথাটা বলেই অভি চলে গেল। মেঘ ছোট ছোট চোখ করে অভির তাকিয়ে বলল, জানতে হবে না মানে? আলবাত জানতে হবে, নিশ্চয়ই ডালমে কুচ কালা হে। না হলে এতদিন যাকে দুচোখে সহ্য করতে পারেনি আজকে তার জন্য সোজা গিফট কিনে নিয়ে এসেছে। খবর নিতে হবে অবশ্যই, এর মধ্যে কোনো কাহিনী আছে। সন্ধ্যা সকাল 6টা। চৌধুরী বাড়ির গার্ডেন এরিয়াটা বিভিন্ন ধরনের লাইটস, ফুল, রিবন দিয়ে সজ্জিত করা হয়েছে। একপাশে একটা স্টেজ করা হয়েছে। স্টেজের সামনে কিছুটা জায়গা খালি রেখে প্রথম সারিতে বরকনের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর তার পাশে এবং পিছনের সারিতে বাকি গেস্টদের জন্য ব্যবস্থা করা আছে।
স্টেজটা করা হয়েছে যাতে সবাই সেখানে পারফরমেন্স করতে পারে আর বাকিরা যাতে পিছন থেকে সেটা ভালো করে দেখতে পারে। আহির, মিহির, আহান, রিয়ান ওরা চারজন গেটের সামনে দাঁড়িয়ে গেস্টদের ওয়েলকাম করছে। বাকিরা সবাই ভিতরে যার যার কাজে ব্যস্ত। হিয়ান নিজের বসার জায়গায় বিরক্ত মুখ করে বসে আছে। গেস্টরা এক একজন এসেই প্রথমে হিয়ানের কাছে যাচ্ছে ওর সাথে কথা বলার জন্য। যেহেতু হিয়ান পায় তাই বেচারার বাধ্য হয়ে ৩২টা বের করে সবার সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছে। এই মুহূর্তে যেটা ওর কাছে চরম বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। আহান বারবার হাতের ঘড়িতে সময় দেখছে। কনে পক্ষের লোকেরা অলমোস্ট সবাই এসে পড়েছে। শুধু আলিশা, অভি, দিশা, মেঘ, সারিকা, সাইফা ওরা এখনও এসে পৌঁছায়নি। সবাই এখন ওদের আসারই অপেক্ষা করছে। ওরা এখানে এসে পৌঁছালেই অনুষ্ঠান শুরু করা হবে। আহির, মিহির, আহান, রিয়ান কিছুক্ষণ গেটের সামনে অপেক্ষা করার পরেও যখন দেখল ওদের আসার কোনো খবর নেই, তখন ওরা বিরক্ত হয়ে ভিতরে স্টেজের দিকে চলে গেল। তার কিছুক্ষণ পর সবার অপেক্ষার অবসান ঘটিয়ে গেটের সামনে দুটো গাড়ি এসে থামল। প্রথম গাড়িটা থেকে সারিকা, সাইফা আর আলিশা নামল। আলিশা হালকা নীল রঙের লেহেঙ্গা পরেছে। সারিকা, সাইফা দুজনেই গাঢ় গোলাপি রঙের গাউন লেহেঙ্গা পরেছে। ওরা গাড়ি থেকে নেমে দুজন আলিশার দুপাশে দাঁড়াল। পিছনের গাড়ি থেকে প্রথমে ড্রাইভারের পাশের সিট থেকে অভি নামল, তারপর পিছনের সিট থেকে দিশা আর মেঘ নামল। অভির পরনে ব্লু রঙের পাঞ্জাবি। দিশা সিলভার কালারের লেহেঙ্গা পরেছে আর মেঘ গোল্ডেন কালারের লেহেঙ্গা পরেছে, সাথে মাথায় গোল্ডেন রঙের হিজাব বেঁধেছে। শুধু মেঘ না, দিশা, আলিশা, সারিকা, সাইফাও নিজেদের ড্রেসের সাথে ম্যাচিং করে মাথায় হিজাব বেঁধেছে। পাত্রী এসে গেছে কথাটা কানে আসতেই গেস্টদের সবার দৃষ্টি গেল গেটের দিকে। সেদিকে দৃষ্টি যেতেই কয়েক সেকেন্ডের জন্য যেন সবার নজর সেখানেই আটকে রইল। কোলাহলযুক্ত পরিবেশটা কিছু সময়ের একদম শান্ত হয়ে গেল। গেটের সামনের লাইটিংয়ের আবছা আলোতে মনে হচ্ছে ওখান থেকে ৫টা পরী হেঁটে আসছে। ৫ জনেরই একদম সিম্পল মার্জিত সাজ। এত অল্প সাজেই যেন সবার সৌন্দর্য উপচে পড়ছে। সারিকা সাইফা আলিশাকে ধরে নিয়ে এসে হিয়ানের পাশে বসিয়ে দিল। তারপর নিজেরাও গিয়ে সামনের সারিতে বসে পড়ল। মেঘ আর দিশাও এসে ওদের পাশে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই এক এক করে সবাই পারফরমেন্স করতে লাগল। মেঘ বসে বসে নাচ গান দেখছিল, তখনই ওর মনে হলো কেউ ওর পাশে এসে বসেছে। মেঘ ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখল এটা আর কেউ না, আহান। তবে আহান একবারের জন্যও মেঘের দিকে তাকাচ্ছে না, আর না আশেপাশের কারো দিকে তাকাচ্ছে। ওর দৃষ্টি একদম ফোনের দিকে স্থির। ওকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে এখানে ঝড়, তুফান, সুনামি এসে গেলেও ও কিছুই টের পাবে না। আহানের এমন ডোন্ট কেয়ার ভাব দেখে মেঘের মনে অভিমানের পাহাড় এসে জমা হল। ও কিছুক্ষণ আহানের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল, ভেবেছিল হয়তো একবার হলেও আহান ওর দিকে তাকাবে। কিন্তু ওর আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে আহান পকেট থেকে ব্লুটুথ বের করে গান শুনতে লাগল। আহানের এমন ব্যবহারে এইবার মেঘের কান্না চলে এলো। ও কিছুক্ষণ আহানের দিকে ঠোঁট ফুলিয়ে তাকিয়ে থেকে সামনের দিকে তাকিয়ে পারফরমেন্স দেখায় মনোযোগ দিল। হঠাৎ মেঘের মনে পড়ল কোণের বাড়ির থেকে যে মেহেন্দির ডালা আনার কথা ছিল সেটা মেঘ গাড়িতেই ফেলে চলে এসেছে। ওরা ওটা রাস্তা থেকে আসার সময় ডালা আর মেহেদি কিনে নিয়ে এসেছে, তারপর গাড়ির ভিতরে বসে দিশা আর ও মিলে ডেকোরেশন করেছে। মেঘ বসা থেকে উঠে দ্রুত পায়ে ওখান থেকে চলে গেল। মেঘ ড্রাইভারকে ডেকে এনে গাড়ি খুলিয়ে মেহেদির ডালাটা বের করে ভিতরের দিকে আসতে লাগল। ডালাটা একদম লাভ শেপের। ওটার মধ্যে প্রথমে সাদা আর লাল গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করা, তার উপরে ৩ পাশে ৩টা প্রদীপ রাখা, আর একদম মিডল পয়েন্টে ১২টা টিউব মেহেদি রাখা। মেঘ ওইগুলো হাতে নিয়ে আনমনে হাঁটছিল, তখনই কেউ এসে ওকে ল্যাং মারল। ল্যাং মারার সাথে সাথে মেঘের হাত থেকে ডালাটা ছিটকে মাটিতে পড়ে গেল। মেঘ হুমড়ি খেয়ে উপুর হয়ে পড়ে যেতে নিবে, ঠিক তখনই একটা বলিষ্ঠ হাত এসে ওর সামনে থেকে ওর কোমর পেঁচিয়ে ধরে ওকে পড়ে যাওয়া থেকে আটকে দেয়। মেঘ এখনও সামনের দিকে ঝুঁকে আছে। লোকটা হাত সরিয়ে ফেললেই ও ধোপাত করে উপুর হয়ে পড়ে যাবে। মেঘ ভয়ে লোকটার হাতের কাছের পাঞ্জাবির অংশ জোরে খামচে ধরে, ঘাড় ঘুরিয়ে লোকটার মুখের দিকে তাকাতেই বেশ অবাক হল। দেখল আহান ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ওর দিকে তাকিয়ে আছে। মেঘের আর বুঝতে বাকি রইল না আহান নিজেই ওকে ল্যাং মেরে আবার নিজেই ওকে বাঁচিয়েছে। মেঘ রাগে কটমট করতে করতে আহানের দিকে তাকাল। আহান ওকে সোজা হয়ে দাঁড় করিয়ে দিয়ে ব্যঙ্গ করে বলল,
আরে বেআইন সাহেবা, একটু ঠিক করে হাঁটবেন তো। এখন আমি যদি না ধরতাম তাহলেই তো উল্টে রাস্তায় পড়ে যেতেন। তখন কি হতো বলুন তো? কনে পক্ষের মান সম্মান তো সব চলে যেত। এত বড় হয়ে গেছেন অথচ এখনও সামান্য কয়েকটা মেহেদির টিউব নিয়েও ঠিকঠাক মতো হাঁটতে শিখেননি। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি তো আছি আপনাকে কোলে করে ভিতরে নিয়ে যাওয়ার জন্যে। আহানের কথা শুনে মেঘ ভ্যাবাচ্যাগা খেয়ে গেল। আহান ওকে এভাবে হঠাৎ করে আপনি করে বলছে, আবার বেআইন সাহেবা ডাকছে। আহানের কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? মেঘ ভ্রু কুচকে বলল, আপনি আমানার বেআইন হলাম কবে থেকে? যবে থেকে আপনি কনে পক্ষের হয়ে বিয়েটা অ্যাটেন্ড করবেন বলে এখান থেকে চলে গেছেন সেই থেকে। ভাইয়ের বউয়ের বোন তো বেআইন হয়, তাই না? উপোস সরি, এখনও তো বিয়েটা হয়নি, তাই আপনি এখনও সম্পর্কে আমার হাফ বেআইন হন। আহানের কথা শুনে মেঘ দাঁত কটমট করে আহানের দিকে তাকাল। ও ভালো করেই বুঝতে পারছে আলিশাদের বাড়িতে চলে যাওয়ার জন্য আহান ওকে খোঁচা মেরে কথা বলছে। মেঘ দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাকে ল্যাং মারলেন কেন? আমি যদি পড়ে গিয়ে ব্যথা পেতাম তখন কি হতো? মেঘের কথা শেষ হতেই আহান এক পা করে মেঘের দিকে এগিয়ে এসে ওর কোমরে হাত দিয়ে হেঁচকা টান দিয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর ঘোর লাগা দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে বলল, কি বলছেন বেআইন সাহেবা? আমি আপনাকে কখন ল্যাং মারলাম? উল্টে আমি তো আপনাকে পড়ে যাওয়া থেকে বাঁচালাম। আমি কি আপনাকে ল্যাং মারতে পারি বলুন? আপনাকে দেখলেই তো আমার শুধু প্রেম প্রেম পায়। আহান এভাবে মেঘকে ধরায় ওর চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। ও ভীতু চোখে আশেপাশে তাকিয়ে দেখতে লাগল কেউ আসছে কিনা। কিন্তু না, দেখল এখানটা একদম নিরিবিলি। আসলে সবাই স্টেজের ওখানে বসে পারফরমেন্স দেখছে। মেঘ কাপা কাপা কণ্ঠে বলল, আমি স্পষ্ট দেখেছি আপনি ইচ্ছে করে আমাকে ল্যাং মেরেছেন। একদম মিথ্যা কথা বলবেন না। আমার দেখায় কোনো ভুল হতেই পারে না। আহান মেঘের আরেকটু কাছাকাছি গিয়ে হাতের বুড়ো আঙুল দিয়ে মেঘের গালে স্লাইড করতে করতে বলল, তুমি যখন দেখেছ তাহলে হয়তো সত্যিই মেরেছিলাম। আসলে তোমাকে দেখার পর থেকে আমার সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে। হার্ট বেচারা এমনভাবে লাফাচ্ছে যেন মনে হচ্ছে এখনই বাইরে বের হয়ে আসবে। কি করছি না করছি নিজেও জানি না। তখন ওখানে বসে তোমার দিকে তাকাইনি কেন জানো? মেঘ কিছু না বলে চোখ বন্ধ করে না সূচক মাথা নাড়াল। আহান এতটা কাছে আসায় ওর ঠোঁট মৃদু কাঁপছে। শরীরের রক্তচাপ উঠানামা করছে। হার্ট জোরে জোরে বিট করছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে। সারা শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। আহান মেঘের দিকে আরেকটু এগিয়ে গিয়ে ওর গালের সাথে নিজের গাল মিশিয়ে কানের কাছে মুখ নিয়ে লো ভয়ে যে বলল, তোমাকে গেটের সামনে দেখার পর থেকে যে তোমার দিক থেকে আমার চোখ ফিরানো মুশকিল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল ওটা কোনো মানুষ না, সত্যি সত্যিই একটা পরী হেঁটে আসছে। কয়েক সেকেন্ডের জন্য আমার হার্টবিট মিস হয়ে গিয়েছিল। ভেবেছিলাম হয়তো তখনই আমার হার্টটা ফেল করবে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে তোমার পাশে গিয়ে বসেছিলাম। কিন্তু দ্বিতীয়বার আর তোমার দিকে তাকানোর সাহস হয়নি। তাকালে হয়তো নিশ্চিত আজকে আমি সবার সামনে আপই কর কিছু একটা করে ফেলতাম। আহানের বলা প্রত্যেকটা কথা যেন মেঘকে একটা ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। ওর নিঃশ্বাস দ্রুত উঠানামা করছে। মেঘ আহানের শার্টের কলার শক্ত করে খামচে ধরে আছে। দুজনেই একটা ঘোরের মধ্যে চলে গেছে। উহুম উহুম কারো গলা খ্যাঁকানির শব্দ কানে আসতেই আহান আর মেঘ ঘোর থেকে বেরিয়ে এসে একে অপরকে ছেড়ে দিয়ে দূরে ছিটকে গেল। তারপর ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখল ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে অভি। অভিকে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। ওর কান দিয়ে রীতিমতো ধোঁয়া বের হচ্ছে। আহান অভির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই আসার আর সময় পেলি না? ভুল সময়ে এন্ট্রি নেওয়া তোর একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আহানের কথা শুনে অভি প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে ফুল অ্যাটিটিউড নিয়ে ওদের দিকে এগিয়ে আসতে আসতে বলল, তোর ভাগ্য ভালো এখানে আমি এসেছি। এখন যদি আমার জায়গায় অন্য কেউ থাকত তাহলে তো বিনা টিকিটে পুরো ফিল্ম দেখে ফেলত। আর পুরো বিয়ে বাড়ির অশুদ্ধ মানুষকেও ডেকে সেটা দেখাত। তখন কি হতো? আহান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দেখালে দেখাতো, হু কেয়ার্স? আমার বউ, আমার যখন যা ইচ্ছে আমি তাই করব, তাতে কার বাপের কি? অভি একটা টেডি স্মাইল দিয়ে বলল, ভাই এই বাড়িতে এতগুলো রুম আছে। ইনফ্যাক্ট পুরো বাড়িটাই এখন খালি পড়ে আছে। বউয়ের সাথে বেশি রোমাঞ্চ করতে ইচ্ছে করলে বাড়ির ভিতরে গিয়েই তো করতে পারিস। শুধু শুধু এখানে বসে সিঙ্গেল ছেলেগুলোর ব্লাড প্রেশার কেন বাড়াচ্ছিস ভাই? আর মেঘ এখনও তোর বউ হয়নি, তাই ওকে বউ বলাটা বন্ধ কর।
অভির কথা শুনে মেঘ আর এক মুহূর্ত ওখানে দাঁড়াতে পারল না। লজ্জায় ওখান থেকে এক দৌড়ে দ্রুত বাড়ির ভিতরে চলে গেল। মেঘকে এভাবে যেতে দেখে আহান অভিকে উদ্দেশ্যে করে ধমক দিয়ে বলল, শালা দিলি তো আমার পিচ্ছি বউটাকে লজ্জা পাইয়ে। অভি চোখ দুটো বড় বড় করে বলল, যাহ বাবা, আমি আবার কি করলাম? তোকে এই সময়ে এখানে কে আসতে বলেছে? আর ওই সব বলতেই বাকে বলেছে? সব দোষ তোর। তুই বাচ্চা মেয়েটাকে কিভাবে লজ্জায় ফেলে দিলি দেখলি? তোকে তো আমি পরে দেখে নেব। কথাটা বলেই আহান হনহন করে ওখান থেকে স্টেজের দিকে চলে গেল। আর অভি বোকার মতো আহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মেঘ বাসার ভিতরে এসে সাইফাদের রুমে চলে এলো। লজ্জায় ওর মরে যেতে ইচ্ছে করছে। ভাগ্যিস ওটা অভি ছিল, না হলে বাড়ির বড়রা কেউ হলে এতক্ষণে কি একটা বিশ্রী সিচুয়েশনে পড়ে যেত। অন্য কেউ দেখলে হয়তো বিষয়টা এতক্ষণে সবার কানে পৌঁছে যেত। তখন মেঘ কিভাবে সবাইকে ফেস করত? আহানের উপরে প্রচণ্ড রাগ লাগছে ওর। এই ছেলে যখন তখন যেখানে সেখানে অসভ্যতা শুধু করে দেয়। নিলজ্জ ছেলে একটা। কথাটা মনে মনে ভেবে মেঘ একটা লজ্জা মিশ্রিত হাসি দিল। তারপর খেয়াল করল ওর হিজাবের পিনটা একটু ঢিলে হয়ে গেছে, সাথে ওর ওড়নাটাও কেমন এলোমেলো হয়ে গেছে। তাই মেঘ ওয়াশরুমে ঢুকে হিজার আর লেহেঙ্গার ওড়নাটা খুলে চোখে মুখে হালকা পানির ছিটা দিয়ে পুনরায় আবার ওইগুলো পরে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে সামনে তাকাতেই মেঘ বড় সর একটা ঝটকা খেল। কারণ ওর থেকে কিছুটা দূরে বেডের উপর আবির বসে আছে। আবির মুগ্ধ দৃষ্টিতে পলকহীন চোখে ওর দিকে তাকিয়ে আছে। আবিরকে এখানে দেখে মেঘের কলিজার পানি শুকিয়ে গেল। তবে ভয়টা নিজের জন্য না, আবিরের জন্য। ভুলেও যদি আহান জানতে পারে আবির এখানে আছে তাহলে আজকে ওর কি অবস্থা হবে সেটা একমায় আল্লাহ ছাড়া কেউ জানে না। মেঘ দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে যেতে নিলেই আবির বসা থেকে উঠে এসে মেঘের পথ আটকে দাঁড়াল। তারপর মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে কথা বলবো বলে এখানে এলাম আর তুমি কথা না বলে এভাবে এখান থেকে পালিয়ে যাচ্ছ? মেঘ শক্ত কণ্ঠে বলল, আপনার সাথে আমার কোনো কথা নেই। সরুন আমার সামনে থেকে, যেতে দিন আমাকে। আবির এক পা করে মেঘের দিকে এগোতে এগোতে বলল, যেতে তো দিবই, তার আগে আমি যেটা বলবো সেটা তোমাকে শুনে তারপর যেতে হবে। মেঘ পিছাতে পিছাতে বলল, দেখুন আমি আপনার কোনো কথা শুনতে বা বলতে ইচ্ছুক নই। আপনার জন্য ভালো এটাই হবে আপনি আমার থেকে দূরে থাকুন, না হলে আপনার সাথে যেটা হবে সেটার জন্য কেউ দায়ী থাকবে না। মেঘের কথা শুনে আবির একটা বিদ্রূপের হাসি দিয়ে বলল, আরে হো বাহ, যে মেয়ে আগে ঠিক করে কথা বলতে পারত না, আমাকে দেখলে ভয়ে 100 হাত দূরে গিয়ে লুকিয়ে পড়ত, সে আজকে আমাকে হুমকি দিচ্ছে। নট ব্যাড। আসলে আমারই মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। কেন যে সেদিন তোমাকে না বিয়ে করে ওই জেরিনকে বিয়ে করতে গেলাম। সেদিন যদি ওই ভুলটা না করতাম তাহলে আজকে তুমি শুধুমাত্র আমার থাকতে, তোমার সব কিছু আমার অধীনে থাকত। মেঘ পেছাতে পেছাতে একদম দেয়ালের সাথে মিশে গেল। আবির এসে মেঘের দুপাশে দেয়ালের সাথে হাত রেখে ওর দিকে একটু ঝুঁকে দাঁড়াল। তারপর ধীর কণ্ঠে বলল, 4 বছর আগে আমি যে ভুলটা করেছিলাম এখন সেটা শুধরে নিতে চাই। খুব তাড়াতাড়ি জেরিনকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে পুরোপুরি আমার করে নিব। তোমার আর আমার মধ্যে আর কখনো কেউ আসতে পারবে না। আবিরের কথাটা শোনার সাথে সাথে মেঘের মাথায় আগুন জ্বলে উঠল। ও পারলে এক্ষুনি আবিরকে চিবিয়ে খেয়ে ফেলত। রাগে মেঘের শরীর থরথর করে কাঁপছে, চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে। মেঘকে রেগে যেতে দেখে আবির ওর দিকে আরেকটু ঝুঁকে নেশাতুর কণ্ঠে বলল, তুমি জানো রেগে গেলে তোমাকে কতটা হট আর কিউট লাগে? ইচ্ছে করে টুপ করে আদর করে দেই। আচ্ছা কয়েকদিন পর তো তোমার আর বিয়ে নিতেই হবে, তাহলে আমি কি তোমাকে এখন একটা কিস করতে পারি প্লিজ? কথাটা মেঘের কানে আসতে দেরি হয়েছে কিন্তু ওর গালে থাপ্পড় পড়তে দেরি হয়নি। মেঘ নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে কষিয়ে আবিরকে পরপর 4টা থাপ্পড় দিয়েছে। থাপ্পড় খেয়ে আবিরের মনে হচ্ছে ওর চারপাশের সব কিছু অন্ধকার হয়ে গেছে। গাল দুটো ভীষণভাবে জ্বলে যাচ্ছে। মেঘ রেগে চিল্লিয়ে বলল, তোর সাহস হয় কি করে আমাকে এসব কথা বলার? কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করার আগে একবারও লজ্জা করল না? সবাইকে কি তোর বউয়ের মতো আর নিজের মতো ক্যারেক্টারলেস মনে হয়? আরে ঘরে একটা বউ থাকতে অন্য একটা মেয়েকে এই সব কথা বলতে তোর রুচিতে বাধে না?
অবশ্য তোদের মতো ছেলেদের রুচি থাকলে তো বাঁধবে। অসভ্য জানোয়ার ছেলে একটা। আবির গালে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ গিয়ে আবিরের কলার ধরে চেঁচিয়ে বলল, ওভাবে তাকিয়ে কি দেখছিস? তোর কি মনে হয় ওভাবে আমার দিকে তাকালে আমি তোকে ভয় পেয়ে যাব? এটা তোর বাড়ি নয়, আমার মামুর বাড়ি। যদি এখানে উপস্থিত একটা ব্যক্তির কানেও যায় তুই আমাকে কি বলেছিস তাহলে পায়ে হেঁটে আর এই বাড়ি থেকে বের হতে পারবি না। আবির অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের এই রূপটা ও কখনো দেখেনি। ছোটবেলা থেকেই সব সময় দেখে এসেছে মেঘ শান্ত, শিষ্ট, ভদ্র একটা মেয়ে। এভাবে কথা বলা তো দূরে থাক, কখনো কারো সাথে উঁচু গলায়ও কথা বলেনি। মেঘ আবিরের কলারটা ঝাড়া মেরে ছেড়ে দিয়ে বলল, তুই কি দিয়ে তৈরি আমাকে একটু বলবি প্লিজ? 4 বছর আগে তোর মনে হয়েছিল আমি ক্যারেক্টার লেস একটা মেয়ে, তাই তুই আমাকে বিয়ে বাড়ির সবার সামনে অপমান করে জেরিনকে বিয়ে করেছিলি। আর আজকে তোর মনে হচ্ছে জেরিন খারাপ মেয়ে, তাই তুই জেরিনকে ডিভোর্স দিয়ে আবার আমাকে বিয়ে করতে চাইছিস। আবার কোনো একদিন তোর মনে হবে আমি খারাপ মেয়ে, সেদিন গিয়ে তুই আরেকটা মেয়েকে বিয়ে করতে চাইবি, তাই না? আসলে তোদের মতো ছেলেদের একটা মেয়ে দিয়ে হয় না, একসাথে 1000টা মেয়ে লাগে। জানিস এই প্রথমবার জেরিনের জন্য আমার খুব দয়া হচ্ছে, কারণ ও তোর মতো একটা মেরুদণ্ডহীন ছাগলকে পাওয়ার জন্য এতটা পাগলামি করেছে। আরে তোর মতো ছেলেদের ভালোবাসার থেকে তো বিষ খেয়ে মরে যাওয়াও অনেক ভালো। মেঘের কথা শুনে আবির রেগে মেঘের দিকে তেড়ে আসতে নিলেই মেঘ 2 কদম পিছিয়ে গিয়ে বলল, আমার কাছে আসার ভুল দ্বিতীয় বার আর করিস না। আমি তো শুধু তোকে থাপ্পড় মেরেছি, অন্য একজনের কানে এই কথাগুলো গেলে তোর জন্য পৃথিবীর অক্সিজেন নিষিদ্ধ হয়ে যাবে। এমনিতেই আগে থেকেই তোর অপরাধের বিশাল একটা পাহাড় জমে আছে, সেধে সেধে আর নিজের অপরাধটা বাড়াস না। এখানে যতদিন আছিস ভালো ছেলেদের মতো চুপচাপ বিয়েটা খেয়ে সুস্থ সবলভাবে এখান থেকে চলে যা, না হলে তোর বাবার সারা জীবন পুয়েহীন হয়ে থাকতে হবে। কথাটা বলে মেঘ আর এক মুহূর্তও দাঁড়াল না। রুমের দরজা খুলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে এসে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কারো সাথে ধাক্কা খেল। মেঘ মাথা উঠিয়ে সামনে তাকাতেই ওর ভয়ে হাত পা কাঁপতে লাগল। এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। এখন কি হবে?